আসসালামু আলাইকুম। আমি জামিউল হক ফয়সাল, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। প্রতিবারের মতোই আজকেও আমি একটি নির্দিষ্ট টপিকস নিয়ে কথা বলবো। আপনারা অনেকে নিয়মিত আমাদেরকে আইনি জিজ্ঞাসা করে থাকেন, বিভিন্ন আইনি পরামর্শ চেয়ে থাকেন। আমি চেষ্টা করি সামর্থ্য অনুযায়ী আমি আমার সময় করে আমি এই আইনি উত্তরগুলো দেওয়ার জন্য। এই জন্য আমি কিছু ছোট ছোট ভিডিও আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজে আমি ইউটিউব চ্যানেল জামিউল হক ফয়সাল এবং ফেসবুক পেজ সেটিও জামিউল হক ফয়সাল নামে আছে, সেটিতে আমি ছোট ছোট কিছু আপডেট আমি দিয়ে থাকি। আজকে আমি কথা বলবো উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে এবং এর বিধি বিধান আইনের আলোকে কিভাবে উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে সে বিষয়ে কথা বলবো। আপনারা জেনে থাকেন যে বাংলাদেশে বর্তমানে উপজেলা পরিষদ ইলেকশন চলছে। ইতিমধ্যে বেশ কয়েকটি ধাপের শিডিউল প্রকাশ করা হয়েছে এবং বেশ কয়েকটি ধাপের যাচাই বাছাই সম্পন্ন হয়ে গেছে। তো উপজেলা নির্বাচন একটা আচরণ বিধি আছে, যেটি উপজেলা নির্বাচন পরিষদ বিধিমালা 2013 অধীন এবং উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা 2016 এর মাধ্যমে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। এই আইনের আলোকেই উপজেলা পরিষদের প্রার্থী, উপজেলা নির্বাচনে আচরণ কেমন হবে, উপজেলা নির্বাচনে রিটার্নিং অফিসার কিভাবে নিয়োগ হবে, নির্বাচনে কিভাবে কারো যদি কোনো অবজেকশন থাকে যে কোনো বিষয়ে, সেই বিষয়গুলো কিভাবে উপস্থাপন করতে হবে, আমি আজকের এই ভিডিওতে এগুলো নিয়ে আলোচনা করব। প্রথমতই যে বিষয়গুলো আসে যে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে, উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান, একজন উপজেলা ভাইস চেয়ারম্যান যিনি পুরুষ এবং একজন ভাইস চেয়ারম্যান যিনি মহিলা, এই 3টি পদে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। সেই নির্বাচনে কোনো প্রার্থী যদি বৈধভাবে প্রার্থী হন, তাকে প্রার্থী হইতে গেলে তাকে কিছু প্রসিডিওর মেনটেন করতে হয়। প্রথমত হচ্ছে তার সমর্থন হইতে হবে, একজন বৈধ সমর্থক হইতে হবে যিনি তাকে সমর্থন দিবেন, এবং একজন প্রার্থীকে যে বিষয়গুলো তার নির্বাচনে 2013 এর বিধিমালা 15 অনুযায়ী যে জিনিসগুলো একজন প্রার্থীকে কনফার্ম করতে হয়, সেগুলো হচ্ছে তাকে 3টি হলফনামা দিতে হয়, এবং হলফনামার মধ্যে একটি হচ্ছে তার শিক্ষাগত যোগ্যতা, আরেকটি হচ্ছে তিনি ফৌজদারি মামলায় অভিযুক্ত আছেন কিনা, যদি না থেকে থাকেন পূর্বে কোনো ফৌজদারি মামলায় তিনি অভিযুক্ত ছিলেন কিনা, যদি তিনি পূর্বের কোনো ফৌজদারি মামলায় অভিযুক্ত থেকে থাকেন তাহলে সেই মামলার কি রায় হলো, বা সেই মামলা সংক্রান্ত সর্বশেষ কি অবস্থায় ছিল বা আছে সেই বিষয়টি তাকে জানানো লাগবে। তৃতীয়ত হচ্ছে প্রার্থীদেরকে তার নির্বাচনী ব্যয়ের উৎস কোথা থেকে আসবে। যদি একজন প্রার্থী নির্বাচন করেন তাহলে তার একটা নির্বাচনী ব্যয় আছে, সেই ব্যয়ের কি উৎস থাকবে। তিনি যদি ব্যবসায়ী হন বা যদি কোনো পেশাজীবী হন বা চাকরি থেকে রিটায়ারমেন্টে যেয়ে থাকেন, তাহলে তার তার যে মানে তার যে একটা বিবরণ দিতে হবে যে তিনি আসলে কি পেশার সঙ্গে আছেন এবং তিনি যে ব্যয়টা করবেন নির্বাচন সংক্রান্ত কাজে, সেই ব্যয়টা কোথা থেকে আসবে। তারপরে ওনাকে আরেকটা জিনিস এনশিওর করতে হবে যে ওনার কি আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক থেকে কোনো লোন আছে কিনা, সেই লোন কি খেলাপি কিনা, যদি খেলাপি হন তাহলে তিনি নির্বাচনে অযোগ্য ঘোষিত হবেন। এই ধরনের বেশ কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রার্থীকে যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে বৈধ প্রার্থী হতে হয়। কিন্তু দেখা গেল কি অনেক ক্ষেত্রে আমরা আমরা দেখতে পাই বা অনেকে আমাদের শরণাপন্ন হন উচ্চ আদালতে, আমরা এই বিষয়ে শরণাপন্ন হই। অনেক সময় দেখা গেল যে কোনো ছোটখাটো কোনো বিষয়ে বা কোনো ব্যাংক ঋণের ব্যাপারে তাৎক্ষণিকভাবে রিটার্নিং অফিসার যিনি থাকেন তিনি তাৎক্ষণিকভাবে তার কাগজপত্র প্রপারলি যাচাই বাছাই না করে অথবা আইনের আলোকে যাচাই বাছাই না করে কোনো প্রার্থীকে অবৈধ ঘোষণা করে ফেলে। এটি করা যাবে না, বা এটি করলে তখন নির্বাচনে যেটি আপিল ট্রাইব্যুনাল আছে, রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে পরিপত্রতে আমরা জেনেছি বা আপনারা দেখেছেন যে বর্তমান উপজেলা পরিষদের রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে একজন অতিরিক্ত জেলা প্রশাসক অথবা তার স্থলে জেলা ম্যাজিস্ট্রেট
অথবা যিনি সিনিয়র জেলা নির্বাচন অফিসার বা নির্বাচন অফিসার, এই লেভেলের কর্মকর্তাদেরকে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। তো রিটার্নিং অফিসার যদি কোনো প্রার্থীকে তার আইন অনুযায়ী বা আইনের ব্যাখ্যাগত কারণে যদি কাউকে তার যোগ্যতা বা তাকে অযোগ্য ঘোষণা করে বা তার প্রার্থিতা বাতিল করে, তাহলে তিনি নির্বাচনী যে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তে যারা ক্ষুব্ধ হবেন তারা আপিল করতে পারবেন এবং আপিলেট অথরিটিও করে দেওয়া হয়েছে। আপিল জেলা প্রশাসক, প্রত্যেকটি জেলা প্রশাসক বরাবর আপিলটা করা লাগবে এবং সেই আপিলটা 3 দিনের মধ্যেই করতে হয়। যদি কেউ জেলা প্রশাসকের সিদ্ধান্তেও মানে আপিলেট ট্রাইব্যুনাল যেটা বলে, আপিল ট্রাইব্যুনালের সিদ্ধান্তেও যদি কেউ ক্ষুব্ধ হন তাহলে তার উচ্চ আদালতে আইনি আশ্রয় নেওয়ার তার একটা অধিকার আছে। তো আমরা বলবো যে উচ্চ আদালতে তো ডেফিনেটলি অনেক আইনের পুঙ্খানুপুঙ্খানু বিচার করে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের আইনি ব্যাখ্যা প্রদান করে থাকেন। তো কেউ যদি তার নির্বাচনী প্রার্থিতা থেকে যদি তাকে অন্যায়ভাবে তাকে যদি তার প্রার্থিতা যদি বাতিল করা হয় তাহলে তার আইনি সুযোগ, আশ্রয় নেওয়ার সুযোগ রয়েছে। একই সঙ্গে আমি যেটি বলেছিলাম যে 2013 এর নির্বাচন বিধিমালা, যেটি উপজেলা পরিষদ নির্বাচনের বিধিমালা, 2013 এর 15 অনুযায়ী যে তথ্যগুলো দিতে হবে, আপনার নির্বাচনে ব্যয়, আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার মামলার তথ্য, এই তথ্যগুলোতে যে কাজটি করতে হবে, নির্বাচন রিটার্নিং অফিসার যে কাজটি করবেন, তিনি উপজেলা কার্যালয়ে এটি জনসাধারণের জন্য এটি টানিয়ে দেবেন যে প্রার্থীরা যারা আছেন তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের রেকর্ড যেগুলো হলফনামার আকারে যারা দাখিল করেছেন এটি টানিয়ে দেবেন যেন সর্বসাধারণ সেটি দেখতে পারেন এবং স্থানীয় সাংবাদিক, স্থানীয় এনজিও কর্মী, এদের মধ্যেও এটি প্রচারণার করবেন। এটি আইনের বলে দেওয়া আছে যে এইটি প্রচারণা করার চেষ্টা করবেন এবং কেউ যদি ইচ্ছাকৃতভাবে যদি তার নির্বাচনে যে হলফনামা আছে সেটি যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য পরিবেশন করে থাকে বা মিথ্যের আশ্রয় নেয়, তাহলে রিটার্নিং অফিসার কিন্তু অভিযোগের ভিত্তিতে তার প্রার্থিতা বাতিল করে দিতে পারেন। অথবা যদি কেউ যদি নির্বাচিত হয়েও যান তারপর যদি তাকে এই ধরনের কোনো হলফনামায় এই ধরনের মিথ্যা আশ্রয় নিয়েছে এরকম যদি কোনো কিছু প্রমাণিত হয় তাহলে তার নির্বাচনের ফলাফল বাতিল হবে। একই সঙ্গে এটি কিন্তু একটি ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে। সো এখানে কোনো ধরনের ছলছাতুরি বা মিথ্যার আশ্রয় নেওয়ার কোনো সুযোগ থাকবে না। এই তো গেল হচ্ছে নির্বাচনী আচরণ বিধিটার একটা পার্ট, মানে যোগ্যতা অযোগ্যতার পার্ট। এছাড়াও কিন্তু অনেকগুলো বিষয় আছে, যেমন রিটার্নিং অফিসার যদি কোনো ছোটখাটো ভুলের জন্য, যেমন তার প্রার্থী নিজের অথবা তার সমর্থকের কোনো নির্বাচনী এলাকার নাম বা কোনো ধরনের নামের স্বাক্ষরের কোথাও ভুল করে থাকে বা ছোট ছোট যে মিস্টেকগুলো হয়ে থাকে, নামের বানানের ভুল, এই ধরনের ভুল হলে তাৎক্ষণিকভাবে এটার জন্য রিটার্নিং অফিসার চাইলে বাতিল করতে পারেন, কিন্তু বলা আছে যে তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য যে বিষয়গুলো আছে সেই তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য বিষয়গুলোকে রিটার্নিং অফিসার সুযোগ দিবেন যে এটাকে তাৎক্ষণিকভাবেই যেন এটাকে সংশোধন করে ফেলতে পারে। এছাড়া নির্বাচনী আপিলের কথা তো বললামই যে আপিল 3 দিনের মধ্যে আপিল দায়ের করতে হবে এবং যেটা হচ্ছে যে রিটার্নিং অফিসার একটি বৈধ তালিকার যারা বৈধ প্রার্থী তাদের তালিকা উনি টাঙ্গিয়ে দিবেন, জনসাধারণের জন্য জানিয়ে দিবেন। একই সঙ্গে বেশ কিছু নির্বাচন বিধিমালায় বেশ কিছু আচরণ কিন্তু মেনে চলতে হবে, সেটা প্রার্থী হোক সেটি জনগণ হোক। যে প্রথম যে আচরণটি হচ্ছে, আমরা অনেক সময় দেখে থাকি স্কুল কলেজ বা মাদ্রাসাকে ব্যবহার করে নির্বাচনী কাজে ব্যবহার করে, যেটি নির্বাচনী বিধিমালা 2026 অনুযায়ী এটি কিন্তু একটি মারাত্মক অপরাধ। কেউ যদি কাজটি করে থাকে তাহলে কিন্তু তার 6 মাস পর্যন্ত জেল হতে পারে। আমি আবারও বলছি, কোন স্কুল কলেজ বা মাদ্রাসার কেউ অংশগ্রহণ করতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে সরকারি কোনো কর্মকর্তা তিনি কোনো নির্বাচনী কাজে অংশগ্রহণ করতে পারবে না। তিনি যদি পার্টিকুলার কোনো সরকারি কর্মকর্তা যদি ওই এলাকার ভোটার হন, তিনি শুধু ওই এলাকায় গিয়ে ভোট দিতে পারবেন, বাট কোনো নির্বাচনী প্রচারণায় তিনি অংশগ্রহণ করতে পারবে না। একই সঙ্গে যারা উপজেলা পরিষদে বর্তমান নির্বাচিত যারা আছেন
যারা দায়িত্বে আছেন, বিশেষ করে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান, যে 3 জন আছেন, তারা ইলেকশন করতে পারবেন। যখনই তাদের মনোনয়নপত্র দাখিল করা হয়ে যাবে, তিনি কিন্তু আর সরকারি সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন না। যেমন তার গাড়ি, তার অফিসিয়াল কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবেন না, কোনো নির্বাচনে, কোনো ইউনিয়ন পরিষদ বা উন্নয়নমূলক কোনো কাজে তিনি অংশগ্রহণ করতে পারবেন না, তারা অংশগ্রহণ করতে পারবেন না। একই সঙ্গে কোনো ধরনের কোনো নির্বাচনী কাজে, যেখানে যে এলাকায় ইলেকশনটা হবে সেই এলাকায় কোনো নির্বাচনী কাজে কোনো সার্কিট হাউস বা সরকারি কোনো অফিস কেউ ব্যবহার করতে পারবেন না। এটা একটি আইনে বলে দেওয়া আছে। তাই আমরা বলবো যে যারা নির্বাচনের অংশগ্রহণ করছেন, তারা যেন পার্টিসিপেটরি ইলেকশন হয়, এবং যে সমস্যা, যদি কোথাও যদি কোনো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়, আইনে কিন্তু বলা আছে লিখিত অভিযোগ দিতে হবে। কেউ যদি মৌখিক অভিযোগ দেয় বা তাৎক্ষণিকভাবে নির্বাচনী কর্মকর্তাকে পেয়ে যদি কেউ মৌখিকভাবে অভিযোগ দেয়, সেটা হবে না। প্রার্থীকে অবশ্যই তার নিজের স্বাক্ষরে লিখিত আকারে অভিযোগ দায়ের করতে হবে, এবং নির্বাচন রিটার্নিং অফিসার এই তাৎক্ষণিকভাবে এটি তিনি দ্রুততার সাথে এই সমস্যার সমাধান করবেন। এবং কেউ কোনো ধরনের প্রভাব বিস্তার করে বা কোনো ধরনের মানে মিথ্যা বা গুজব রটিয়ে কেউ কিন্তু কোনো এক্সট্রা ফায়দা নেওয়ার চেষ্টা করলে কিন্তু তার কিন্তু আইনের অভিযুক্ত হইতে হবে, এবং তাকে সর্বোচ্চ 6 মাস পর্যন্ত কারাদণ্ড দিতে পারে এবং অর্থদণ্ড দিতে পারে। তাই যারা বলবো যে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, তাদের জন্য শুভকামনা রইল। একই সঙ্গে আরো অনেকগুলো বিধিনিষেধ আছে। পোস্টার, হ্যান্ডবিল বিতরণ, মাইকিং এর একটা নিয়ম, কর্তারা মাইক টানাতে পারবে, এগুলো কিন্তু বলে দেওয়া আছে। যদি কেউ যদি সমাবেশ করতে চান, তাহলে পূর্ব অনুমতি নিতে হবে। যেখানে সমাবেশ করবেন তার 24 ঘন্টা আগেই পূর্ব অনুমতি নিতে হবে। হ্যাঁ, একজনের সমাবেশ হলে আরেকজন সমাবেশ করতে পারবে না। এই ধরনের কিছু বিধিনিষেধ আছে। কিন্তু মূল যে সমস্যাটা যারা ফেস করে, সেটা হচ্ছে নির্বাচনী প্রার্থিতা যদি কেউ অবৈধ হয়ে যায়, তাহলে তারা কিন্তু আইনের আশ্রয় নেওয়ার অধিকার আছে ও সুযোগ আছে, এবং তাকে অবশ্যই 3 দিনের মধ্যে আপিলেট ফোরাম, মানে রিটার্নিং অফিসারের, যদি কেউ রিটার্নিং অফিসারের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়, তাহলে তাকে জেলা প্রশাসক বরাবর, যিনি আপিল ট্রাইব্যুনাল হিসেবে কাজ করবেন, জেলা প্রশাসক বরাবর আবেদন করতে হবে, এবং আপিল উনি 3 দিনের মধ্যে নিষ্পত্তি করবে। না হলে আপনারা উচ্চ আদালতে স্বর্ণাপন্ন হতে পারেন। এতক্ষণ যারা ভিডিওটি দেখছেন, আপনাদের সবার জন্য অসংখ্য ধন্যবাদ। চাইলে আপনারা আপনাদের পরিচিত